মাছের চাল দিও না, আমি মাছের চাল খাই না, ফেলে দাও এটা। মাছের চালটা আমাকে দিয়ে দাও না, আমি খেয়ে নেব। কি হ্যাংলামে দেখেছো তো? তুই মাছের চাল খাবি তো? দাঁড়া তোকে খাওয়াচ্ছি। এ কি, তুমি খাবার ফেলে দিলে কেন? খাবার নষ্ট করতে নেই। তুমি জানো কত লোকে খেতে পায় না। খেতে পারে না তো আমার কি? ঝিলমিল, তুমি সবসময় পিকুর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাও কেন বলো তো? আমি ঝগড়া করিনি গো। মুখে মুখে তর্ক করো না তো। লোকে ভাবে সব দোষ আমার পিকুটারই। আর পিকু যে তোমাকে এটা দেয়নি, ও তো ভালোই করেছে। অন্যের পাথের এঁঠো খেতে হয় নাকি? আর পিকুর খাবারের দিকে নজর না দিয়ে তুমি নিজের খাবারটা খাও তো। ঐশানি, ওই জয়দার বাড়ি থেকে যে অর্ডারটা এসছে না, সেটা খুব বড় অর্ডার। আসলে বাংলাদেশ থেকে ওনাদের আত্মীয়রা আসছে তো, তাই ওনাদের মন মতন রান্না করে খাওয়াতে হবে। ওই চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ ভাপা। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ওটা করবে না? ওটা তো তুমি দারুণ করো। হ্যাঁ, খিদে তো পাবে। শিউলি, শিউলি, আচ্ছা তোমরা হাত মুখ ধুয়ে বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। চ দাদা। বর্দা মেজদা, এসো বসে পড়ো। দিবাকর কই? আসছে মেজদা। আসছে? আরে ওই তো দিবাকর, চ খেতে চ। আরে কি এত ভাবছিস? চ নে বস। আরে বস। বন্ধু, বন্ধু, ভাত, গরম গরম ভাত। মা আমাকে কথা দিয়েছিল, সমস্ত বিপদে আপদে তোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। কিন্তু দেখ, কেবল অপদার্থ আমি, তোদের পাশে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। শুধুমাত্র মাথার উপর ছাদটুকু চলে যাবে এই ভয়। আরে বাবা, তুই দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই এত চিন্তা করিস না, আগে খা। ফুলি, আমাদের খাবারটা বেড়ে দাও না। ফুলি, ভাস্কর কই? ভাস্কর খাবে না? ও কি বাড়িতে নেই? আছে। তাহলে ডেকে নিয়ে আয়। কিরে ভাস্কর, না খেয়ে কোথায় যাচ্ছিস? ভাই খেতে বস। আমার যখন খাওয়া তখন খেয়ে নেব। চিরটা কাল আমরা সব ভাইয়েরা একসাথেই খেতে বসেছি ভাস্কর। দুর্ভাগ্যবশত আজকে আমাদের ভাইস হোটেলটা আলাদা হয়ে গেছে, কিন্তু পরিবারটা তো আলাদা হয়নি। ভাইয়ে ভাইয়ে সম্পর্কটা নষ্ট হতে দিস না। দেখ, এই সম্পর্কগুলো নষ্ট করার জন্য তোর বউ দায়ী। আমার দিকে বেকার বেকার আঙুল তুলিস না। না, তুই তুই যাবি না। তুই বড়, ও ছোট, ও তোকে সম্মান করে না, তুই মান কমাবি না। মুখের খাবার ফেলে তুই উঠবি না। আমি বড়, আমি বলছি, তুই বস, খা।
একদম উঠতে পড়ছে ভাইয়ের জন্য। দেখ, তোর পাশে বসে আমি জীবনে কোনোদিন খাবো না, কোনোদিন না। এই যে কি? আপনি বলুন কি করছো? বসে বসে মাটি টানাচ্ছো? মানে কটা খদ্দের হয়েছে সকাল থেকে? ক টাকা রোজগার করেছো? আর বলবেন না, আরে সবার এক কথা যে শঙ্কর ঘোষ কোথায়, ও রান্না কেন করছে না। আরে আমার না মাথাটা একদম গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এমন যেন শঙ্কর ঘোষ ছাড়া পৃথিবীতে কোনো রাঁধুনি আর নেই, যেখানে একদম তাড়ি দিতে হয় এখান থেকে। হ্যাঁ, তারপর দেখবো কোথায় যায়। এই করি না, তুমি বাইশ হোটেলের ব্যবসাটাকে একবারে চৌপাট্টা করে ছাড়বে দেখছি। এই শোনো, আমি যেখানে টাকা লাগিয়েছি না, সেখানে তোমার ওই ঘ্যাটটার আমি সহ্য করবো না। টাকা আমার ফেরত চাই, এভাবেও আমার টাকাটা ফেরত চাই। তোমাকে দিয়ে যে ব্যবসা হয় না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি দুদিনে এই বাইশ হোটেলের ব্যবসাটাকে এবারে লাটে তুলে ছেড়ে দেবে। বুঝতে পারছি না, ব্যাপারটাকে অন্যরকম থামো তো, অন্যরকম করে চেষ্টা করছিলাম। আমি না ওই ওপরের ভাত টিপলেই বুঝতে পারি তলার চাল কতটুকুনি সেদ্ধ হয়েছে। কথা খুব ভালো করে শুনে নাও ভাস্কর, তুমি যদি বাইশ হোটেলের মালিক হতে চাও তাহলে একটা কাজ করো, তুমি আজই ওই শঙ্করকে রাঁধুনি করে এই বাইশ হোটেলে নিয়ে এসো। না না না, কখনো না। আমি থাকতে ওরা এই পাইস হোটেলে ঢুকবে না। এই হোটেল আমার, শুধু আমার। তাহলে একটা কাজ করো ভাস্কর, শঙ্করদের এই হোটেলটাকে পুড়িয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দাও। আচ্ছা আচ্ছা, সকালবেলা তুমি কাদেরকে পাঠিয়েছিলে বলো তো? ওরা তো ওই শঙ্করের ওই শাড়ি ধাত্রানিকে একবারে দাঁত কপাটি লাগিয়ে পালিয়ে এসেছে। না না, ওরা এরকম ভাবে ব্যাপার ডোবাবে আমি বুঝতে পারিনি। আর ওরা থামো। একটা কাজ করো, আজ রাত্রিবেলায় তুমি আমার লোকেদের নিয়ে যাবে, শঙ্করের বাইশ হোটেলটাকে একবারে গুড়িয়ে নিয়ে এসো। এবারে ফ্যানিশ করে দাও। আর হ্যাঁ, তুমি নিজে যাবে। করে দেখছো কি? কাল সকালবেলায় ওই শঙ্করের হোটেলের হও যেন আমি দেখতে না পাই। এমন অসময়ে ঝড় উঠলো। এ কি দুর্যোগ শুরু হলো? আমাদের আদি হরগৌরী পাইস হোটেলের ছাউনি টাউনিগুলো সব ঠিক আছে তো? ঝড়ে কোনো ক্ষতি হয়ে যাবে না তো? এই হোটেলটাকে ভেঙে কুড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে।